আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পথিক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখির 17তম পর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশি শিক্ষার্থী যারা আছে অনেকের মনের একটা তামান্না থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে বাংলাদেশে লেখাপড়া করার পর বিদেশের মাটিতে সুনামধন্য কোনো একটা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন। উচ্চতর ডিগ্রি অর্জন করে বাংলাদেশে এসে দ্বীনের খেদমত করবেন। যাদের মনের আকাঙ্ক্ষা এরকম, তাদের মনের তালিকায় যে কয়েকটা ইউনিভার্সিটি পছন্দের তালিকায় থাকে, এর মধ্যে কাবাতুল এলিম তো জামিয়াতুল আজহার ইউনিভার্সিটি অন্যতম। এই মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষার্থী যারা আছে কিভাবে যাবে, কিভাবে ভর্তি হবে, যাওয়ার প্রসেসিংটা কি ইত্যাদি বিষয়াদি নিয়ে আমাদের আজকের পথিক টিভির সত্যের মুখোমুখির 17তম পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটির রানিং ছাত্র মাওলানা খলিলুর রহমান। আমরা ওনার সাথে এই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করব। আশা করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের পথিক টিভির সত্যের মুখোমুখির 17তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি আপনার কাছ থেকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র যারা মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে বা মনে একটা তামান্না লালন করে, তাদের যাওয়ার প্রসেসটা কি হতে পারে, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা শত ব্যস্ততার মধ্যেও আপনার সাথে এখানে এসে বসতে পেরেছি এবং কিছু কথা বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তারপর আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি প্রথমেই আপনার প্রথম প্রশ্নে যেতে যাচ্ছি, কি প্রসেসে গেলে আসলে সবচেয়ে সহজ হয়? যাদের এলমি যোগ্যতা আছে, বাহিরে পড়ার ইচ্ছা আছে, আজহার থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক বছর 20 জন কিংবা 10 জন স্টুডেন্ট নেওয়া হয় আজহারে স্কলারশিপের মাধ্যমে। স্কলারশিপ, পরিপূর্ণ স্কলারশিপের মাধ্যমে। তো ওইটা হলো সবচেয়ে সহজ মাধ্যম। ইসলামিক ফাউন্ডেশন প্রজ্ঞাপন জারি করে বিজ্ঞপ্তি দেয়, ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্ররা যায়, ইন্টারভিউ দেয়, ওইখান থেকে যারা টিকে তাদেরকে নেওয়া হয়। এটা বাংলাদেশ থেকে টিকিট, খরচ যা কিছু আছে সব কিছু আজহার বহন করে। এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম, এই আর কি। আর যদি আপনি ধরেন যে কওমি মাদ্রাসার স্টুডেন্টরা, ওনারা ওইখানে যাবে, যদি এলমি ইস্তেদাদ ওনাদের খুব ভালো থাকে এবং আত্মবিশ্বাস ভালো থাকে, ওনারা যাবে গিয়ে লুগা পড়বে, লুগা পড়ার পরে ধারাবাহিকভাবে সানবী কিংবা হাদাসাতুল মুআহাল পরীক্ষা দিবে। ওই পরীক্ষার পরে ওনারা নিয়মতান্ত্রিকভাবে কুলিয়াতে প্রবেশ করবে। কৌমি অঙ্গনে যারা পড়ালেখা করে তাদের জন্য আজহারের কোনো স্কলারশিপ আছে কিনা? হ্যাঁ, আজহারের স্কলারশিপটা হচ্ছে ওনারা দেশ থেকে সরাসরি স্কলারশিপে যাওয়ার কোনো মাধ্যম নেই। যারা ওই বললাম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউর মাধ্যমে যারা যাবে, তারা হচ্ছে আলিয়ার সার্টিফিকেট থাকতে হবে বাধ্যতামূলক। পাশাপাশি যদি হাফেজ হয়, আলিয়ার সার্টিফিকেটটা কতটুকু? আলিম পাস হতে হবে। আর পাশাপাশি হাফেজ হওয়ার যে বিষয়টা? পাশাপাশি হাফেজ হলে প্রায়োরিটি পাবে ভালো, ওইখানে আলাদা গ্রহণযোগ্যতা পাবে, এই আর কি। আর যদি কমি থেকে যায়, ওনারা যাবে নিজ খরচে গিয়ে। কমি থেকে কতটুকু পর্যন্ত লেখাপড়া করার পর যেতে হবে? সরাবেকিয়া পর্যন্ত পড়তে হবে। সরাবেকিয়া পর্যন্ত পড়ে গিয়ে ওইখানে লুগা পড়তে হবে মিনিমাম সরাবেকিয়া। আর যদি দাওরা পর্যন্ত পড়ে যায় ভালো। তারপর লুগা পড়বে, লুগা পড়ার পর নিয়মতান্ত্রিকভাবে ওইখানে সানবী পড়বে, তারপরে কুলিয়াতে প্রবেশ করবে। কওমি অঙ্গন থেকে যারা মিশরের আজহার ইউনিভার্সিটিতে নিজ খরচে যায়, যেহেতু তাদের স্কলারশিপ নাই, ওখানে যাওয়ার পরে তাদের স্কলারশিপের কোনো ব্যবস্থা আছে কিনা নেওয়ার মতো? আসলে ওইখানে যাওয়ার পর স্কলারশিপটা হচ্ছে পুরোটা ভাগ্যের বিষয়। অনেক সময় আমরা এখানে এক তবিয়তে পড়ি, এক সিস্টেমে পড়ি, ওইখানের সিস্টেমটাও আলাদা। তো ওইখানে যদি সব সিস্টেম তুলনা করে আপনি যদি ভালো পড়তে পারেন, ওই পড়ার পরে আপনি যদি আওয়াইলে ঢুকতে পারেন, তো টপ 10 যদি ঢুকতে পারেন, মনে করে আপনি সানবী পড়লেন, আপনি লুগা পরীক্ষা দিয়ে আপনি এই যে
সানবি শেষ করলেন, লুকা পরীক্ষা দিয়ে এদাদি, এদাদির পরে সানবি, ওই সানবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারমিডিয়েট যেটা, ওইটাতে যদি আপনি টপ 10-এ ঢুকতে পারেন সকল দেশের স্টুডেন্টদের মধ্যে, আপনার স্কলারশিপ হয়ে যাবে। তখন দেখবেন আপনি কি কমির সার্টিফিকেট নিয়ে গেছেন নাকি আলিয়ার সার্টিফিকেট নিয়ে গেছেন। আপনি যদি টপ 10-এ আসতে পারেন আপনার হয়ে যাবে। কিংবা কুলিয়াতে ওঠার পরে আপনার ইয়ার চেঞ্জের পরীক্ষাগুলো আছে প্রত্যেক বছর, ওইখানেও যদি আপনি টপ 10-এ আসতে পারেন আপনার স্কলারশিপ হয়ে যাবে। তখন দেখবেন আপনি কি দিয়ে ভর্তি হয়েছেন, আপনি কি আলিয়ার সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছেন নাকি কমির সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছেন। আর আমি একটা কথার মধ্যে দিয়ে ঢুকি, আর সবচেয়ে ভালো হয় আমাদের কমির যে ছাত্র ভাইরা আছে ওরা আসলেই অনেক আহলুল এলেম, ওনারা এলেম অনেক বেশি থাকে বা ওনারা অনেক ইস্তেদাদ ভালো থাকে। ওনারা যদি কমির পাশাপাশি আলিয়াতে একটু সময় দেয় কিংবা আলিয়ার সার্টিফিকেট অর্জন করে ওনাদের জন্য খুবই ভালো হয়। তখন এই সার্টিফিকেট নিয়ে ওইখানে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হয় না, সরাসরি ভাবে সুন্দরভাবে আহ এটা অস্থায়ী একটা ময়াদালা আছে, ওই ময়াদালার মাধ্যমে সুন্দরভাবে কুলিয়াতে প্রবেশ করা যায়। আজহারে যারা পড়ালেখা করে যে কোনো দেশ থেকেই হোক, তাদের প্রথমে লোগায় ভর্তি হতে হয়। এই বাংলাদেশের শিক্ষার্থী যারা আছে তাদের লোগায় কেমন সময়টা লাগে? এটা মনে করেন বাংলাদেশ থেকে যারা আলিয়াতে পড়ে যায়, শুধু আলিয়া, যাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কমই নাই, ওনাদের একটু বেশি সময় লাগে। প্রত্যেকটা মুস্তাওয়া 2 মাস করে, প্রত্যেকটা মুস্তাওয়া 2 মাস করে। তো আপনার 2 মাস করে হলে ওনাদের প্রায় 2 মাস অনেক সময় শেষ হয় না, ওনাদের ধারাবাহিকভাবে আলিয়াতে যারা পড়ে ওনাদের 2 মাস করে শেষ করতে হয়। কমি থেকে যারা যায় আলহামদুলিল্লাহ বেশিরভাগ যারা মোতাওয়াসিত স্টুডেন্ট মধ্যম পর্যায়ে, তারা 3 নাম্বার মুস্তাওয়া পায়, বাকি পড়তে হয়। আর যারা একটু ভালো তারা 4 নাম্বার 5 নাম্বার পায়, 6 নাম্বার দেয় না, খুবই কম। 6 নাম্বার হলে তো আপনার পড়ার দরকার নেই, ওই 4 নাম্বার 5 নাম্বার পাইলে ওই বাকি 1-2টা পড়তে হয়। বাংলাদেশের যেসব মাদ্রাসার সাথে জামিয়াতুল আজহার ইউনিভার্সিটির মুআদালা আছে, এই সমস্ত মাদ্রাসা থেকে যদি কেউ যেতে চায় তাহলে তার যাওয়ার প্রসেসিংটা কি, বা সেখানে গেলে সে কি শুরুতেই ভর্তি হতে পারে নাকি? আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে কয়েকটা মাদ্রাসা না, আমার জানার মতো মনে হয় একটা মাদ্রাসা আছে। ওইখান থেকে যদি আপনি পড়ে যেতে চান তাহলে এখানে সময় দিতে হবে প্রায় 1 বছর বা 2 বছর এমন সময় দিতে হয়। দিলে এখানে পড়ে এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে ওইখানে গেলে ওনারা আবার ওই যে লুগা পড়তে হবে, লুগা পড়ার পরে ওই যে সানবী কিংবা হাদাসাতুল মুআহাল এ সকল পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, ওনারা সরাসরি কুলিয়াতে প্রবেশ করতে পারে। বাংলাদেশ এবং মিশরের যে একটা ইলমি মান আছে, এই মানটাকে আপনি কিভাবে দেখেন? আসলে সারা পৃথিবীর আহলুল এলেম যারা আছে ওনারা সবাই এখন কাবাতুল এল বলতে আল আজহারকে বোঝায়। আমরা বাংলাদেশে পড়ি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এলেমের সাথে তারবিয়াত যেটাকে বলে আদব আখলাক, এটার খুব মান ভালো আলহামদুলিল্লাহ। আমিও দেওবন্দি গড়নার যত উস্তাদ আছে ওনাদের হাতে গড়া ছাত্র। আমি ওইখানে গিয়েছি, আমরা মনে প্রাণে দেওবন্দের চেতনাকে লালন করি, ওইখানেও আমরা এটাই বলি, দেওবন্দের চেতনা চেতনা লালন করা একজন যুবক কমি অঙ্গন থেকে যারা যায়। তো ওইখানে এলেমের মানটা ধরতে গেলে আপনার যেভাবে বলা যায় সবসময় ওনারা ডেভেলপ বা আপডেট হওয়ার চিন্তা করে। প্রত্যেক বছর বছর আমাদের কিতাবগুলো, আমরা এক বছরের কিতাব আরেক বছর পড়ানো হয় না, প্রত্যেক বছর লেখা হয়। সুতরাং সর্বশেষ কথা এটাই, ওনারা চায় পৃথিবীর যখন যে এলমি তাকাজা, ওই তাকাজাটা পূরণ করার চেষ্টা করে, তাকাজা অনুযায়ী কাজ করার চেষ্টা তাকাজা করে পূরণের থাকি। চেষ্টা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবত আমাদের সম্মানিত অতিথি মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটির রানিং ছাত্র, সকলের পরিচিত মুখ মাওলানা খলিলুর রহমান সাহেবের সাথে আমরা আলোচনা করছিলাম। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী যারা মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়ন করতে চায়, উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়, তারা কিভাবে যাবে, যাওয়ার প্রসেসটা কি, এ বিষয়ে আমরা কিছুটা হলে ধারণা পেয়েছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের অতিথির কাছে আমরা জানবো, উত্তর নেব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মিশরে যাওয়ার পরে আপনার কাছে মিশরের কোন কোন দিকটা আপনার কাছে ভালো লেগেছে? আসলে অনেকগুলো দিক ভালো লাগে, সবকিছু তো সবসময় যেখানে আসে না। ওইখানে সবকিছুর ঊর্ধ্বে যেটা আমার কাছে মনে হয়, ওইখানের মানুষ আসলে আবেগ দিয়ে নেই, বিবেক দিয়ে ইসলামটাকে জাজ করে। ওইখানের মানুষেরা ওইখানের মধ্যে সবচেয়ে যেটা আমাকে বেশি আকর্ষণ করেছে, কোরআন তেলাওয়াতের প্রচলনটা খুব বেশি। আমাদের বাংলাদেশে একটা কথা বলা হয়, কামারের ঘরে কোরআন পড়ে কোনো লাভ নেই। ওই আপনি যদি মিশরে যান তাহলে দেখবেন যে যে ওয়ার্কশপে কাজ করছে ওর ঘরেও একটা স্পিকার আছে, সে ওই স্পিকারে কোরআন তেলাওয়াত চালু করে রেখেছে এবং মনে করেন অলওয়েজ ওই কোরআনটা বাজছে, সে শুনছে। এভাবে দেখা যায় তারা শুনতে শুনতে ওদের কোরআন তেলাওয়াতটা অনেক, আসলে জন্মগতভাবে ওদের কোরআন তেলাওয়াতটা অনেক শুদ্ধ হয়, সুন্দর হয়। জানেনই তো মিশরের কারীদের কোরআন তেলাওয়াত আসলে অনেক সুন্দর শ্রুতিমধুর হয়। তো এই বিষয়টা আমাকে আসলে খুব আশ্চর্যজনিত করেছে যখন প্রথম প্রথম গিয়েছিলাম।
এমন আমরা শুনেছি বা আমরা অনলাইনে দেখেছি যে মিশরের বাসিন্দা যারা আছে, ছোট ছোট বাচ্চারা যখন গাড়িতে ওঠে বিভিন্ন জায়গায় যায়, সাথে একটা কোরআন থাকে, হ্যাঁ, সবসময় কোরআনের পরিচয় সকল গাড়িতে আসলে আমি এমন কোনো গাড়ি দেখি নাই, খুবই কম বা দেখি নাই, আমার নজরে এমন নাই যে গাড়িতে কোরআন রাখা নাই। মানে গাড়িতে কোরআন রাখার আলাদা ব্যবস্থা আছে। মানে গাড়ির সামনে কোরআনটা রেখে দিছে, বাস। ভালো লাগতেছে না, ওরা কোরআন পড়তেছে, খুব ভালো। সেখানে মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে প্রায় 45টা ফ্যাকাল্টি আছে। এগুলোর মধ্যে আপনি কোন ফ্যাকাল্টি নিয়েছেন? আমি ইসলামিক থিওলজি নিয়েছি, যেটাকে আরবিতে বলা হয় উসুলুদ্দিন, বাংলাতে বলা হয় ইসলামী ধর্মতত্ত্ব। এটা নেওয়ার কারণটা কি? এটা নেওয়ার কারণটা হলো, আমার মনে হয় আমি অনেকগুলো দেখলাম, যেমন ইসলামিক ল আছে, তো ওইটার মধ্যে আমি এটা পড়লে পাচ্ছি, মান্তিক পাচ্ছি, তারপর উলুমুল হাদিস পাচ্ছি, উলুমুল কোরআন পাচ্ছি, আকিদা পাচ্ছি, তাসাউফ পাচ্ছি, আর অনেক কিছু সমষ্টিতে আসলে এটা। তারপরে প্রথম 2 বছর আমি সবগুলা পড়ছি, পরের 2 বছর আমি যে কোনো একটা চুজ করে ওই পরের 2 বছর ওইটার মধ্যে আমি মাহারাত অর্জন করব। এই জন্য আমি ভাবলাম যে প্রথম 2 বছর যদি আমি সবগুলা থেকে একটু ইস্তেফাদা হাসিল করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য আমি সব দিক বিবেচনা করে এই ফ্যাকাল্টিটা নিয়েছি। বাংলাদেশের শিক্ষার্থী যারা মিশরে যায়, অধিকাংশ কোন ফ্যাকাল্টিটা তারা নির্বাচন অধিকাংশ করে? ধরতে গেলে আসলে আমরা যারা যাই বাংলাদেশ থেকে, সবাই কিন্তু এই কওমি গণনার কিংবা আমরা এলমি ভাবে এভাবে পড়ি আর কি, মাদ্রাসা। আমরা মনে করি, অনেকে তো এটাই মনে করি যে আজহার একটা মাদ্রাসা, আসলে কিন্তু আজহার একটা মাদ্রাসা, আজহার একটা ভার্সিটি। আসলে বাংলাদেশ থেকে সবাই এলেম অর্জন করার জন্য যাই বলে আমরা ওইটাকে এমন মনে করি। এই জন্য যারা, যেহেতু এলমি মান উন্নত করার জন্য বাংলাদেশ থেকে অধিক সংখ্যক ছাত্রছাত্রীরা ওইখানে যায়, ছাত্রীর সংখ্যা খুবই কম, ছাত্ররা যায়, ওই জন্য বেশিরভাগ ছাত্র আসলে ইসলামিক থিওলজি, যেটা উসুলুদ্দিন, এটাই নিয়ে আমি যেটা নিয়েছি। বাংলাদেশ থেকে দাওরা হাদিস শেষ করার পর যারা মিশরে যায়, সেখানে তারা মোট কত বছর লেখাপড়া করতে পারে? মোট কত বছর লেখাপড়া করতে পারে, এটা যদি বলেন, আজহারে কোনো বয়সের সীমা নেই, আপনি সারা জীবন লেখাপড়া করতে পারবেন। আমাদের সাথে এমনও মানুষ আছে যারা পড়ে, ওনাদের বয়স 65-70 এমনও আছে। আজহারের 2 ক্যাটাগরিতে ভর্তি হওয়া যায়, একটা হচ্ছে সিগারেসিন, একটা হচ্ছে কিবারেসিন। কিবারেসিন হচ্ছে আপনার বয়সটা 25-এর ঊর্ধ্বে হইতে গেলে আপনি কিবারেসিন দিয়ে দিবে, তখন আপনি পড়তে পারবেন, আমাদের সাথে ক্লাস করবেন, কোনো সমস্যা নেই। আমরা যখন পরীক্ষা দিয়েছি আসলে ক্লাসে দেখেছি, পরীক্ষার সময় অনেক সিগারেসিন আর কিবারেসিন জি, ওইটার পড়ালেখা কি একই? একই একই ক্লাস, একই সবকিছু, একই প্রশ্ন, একই পরীক্ষা, সবকিছু। তা পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হলো যে যাদের বয়স বেশি ওনাদের কিবারেসিন, এই আর কি। মানে কিবারেসিন আর সিগারেসিন যে একটা এখানে মানে যে একটা পার্থক্য করা হয়, এটা কি বসার দিক থেকে একটা পার্থক্য না, নাকি? বসার দিক থেকে কোনো পার্থক্য নাই, সবাই একসাথে আমরা বসি, একসাথে ক্লাস করি। মিশরের যারা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আছেন, টিচার হিসেবে, ওনাদের মন মানসিকতা কেমন? আসলে ওনারা খুব ফ্রেন্ডলি হয়, ওনারা আসলে খুবই ফ্রেন্ডলি। আমি একটা ঘটনা বলি আপনাকে, এটা বললে বুঝতে পারবেন। আমরা একদিন নজমুল ইসলামিয়ার একটা ক্লাস ধরতে আসি, তো এরপরে আমাদের মান্তিক ক্লাস, তো মান্তিকের দপ্তর উনি বাহিরে দাঁড়িয়ে আসছে আর কি, ক্লাসে প্রবেশ করবো। আমরা যেটা কমি মাসে দেখতাম প্রায় সময়, এক উস্তাদ ক্লাস করলে আরেক উস্তাদ সম্মানের সহিত বাহিরে অপেক্ষা করে। তো উনি বাহিরে অপেক্ষা করতেছে, এই মুহূর্তে হয়তো ইন্ডিয়ান একটা স্টুডেন্ট সে দাঁড়িয়ে আছে, তো তার কাঁধে হাত দিল। আসলে আরবে কাঁধে হাত দেওয়া বা হাসি মুখে কথা বলা, এটাকে আর কোনো আইব মনে করে না। আমাদের দেশে আইব মনে না করলে আমরা আদবের সহিত ওই ওই জায়গাটা থেকে একটু পিছনে থাকি। এই জন্য আসলে আমাদের উস্তাদ আমাদের সাথে অতটা মিশে না, বা আমরা উস্তাদের সাথে জনসম্মুখে এতটা মিশি না। তো ওই উস্তাদ আসলে ওর কাঁধে হাত রাখলো, তো ও খুব কাকুতি মিনতি করে ওইখান থেকে সরে গেল। তারপরে উস্তাদ ক্লাসে আসলো, এসে এটা বললো আর কি যে বাংলাদেশ অথবা হিন্দুস্তানি কি এটাকে খুব আইব মনে করে যে উস্তাদ ছাত্র গায়ে হাত দেওয়া, ছাত্র উস্তাদের গায়ে হাত দেওয়া। তারপর আমরা বললাম হ্যাঁ, তারপর উস্তাদ হাসলেন আর কি। তো ওখানে উস্তাদরা খুবই ফ্রেন্ডলি হয়। আপনি একটা যারা আফ্রিকার আছে, নাইজেরিয়ান, সুদান, সোমাল, ওনারা একটা পড়া না বুঝলে বসেই উস্তাদকে জিজ্ঞাসা করে। উস্তাদ যদি ওইটা শব্দটা শুনতে না পায়, আমরা অনেক সময় বলি যে তুমি একটু জুড়ে বলো, তবু তারা জুড়ে বলে না, তারা তাদের মিডল সাউন্ডেই বলে। তারপর অনেক সময় এমনও হয় যে উস্তাদ উঠে আপনার কাছে আসবে, আয়সা বলবে তুমি কোন জিনিসটা বুঝতেছো না আমাকে বলো, আমি বুঝাই। আসলে খুবই ফ্রেন্ডলি, এই জন্যই হয়তো ওনাদের দোস্তাদের মানে ভালো, বা মানুষ ওনাদের প্রতি এত আকর্ষিত, এবং এর দ্বারা মানুষ ইস্তেফাদা হাসিল করতে পারতেছে। ওনাদের উস্তাদদের বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশ থেকে যারা যায় দুইটা সিস্টেম, একটা হচ্ছে নিজ খরচে অথবা স্কলারশিপে। উভয়টার যে খরচের ব্যক্তিগত যে খরচ আছে, ব্যক্তিগত খরচের বিষয়টা কেমন? ব্যক্তিগত খরচের বিষয়টা আসলে মনে করেন যারা মিডল ক্লাস, যারা খুব বেশিও খরচ করে না আবার খুব কমও খরচ করে না, যারা অপচয় করে না,
কিংবা সুন্দরভাবে চলাফেরা করে, ওনাদের যে খরচের বিষয়টা আমি মনে করি 10-12 হাজার টাকা হলে প্রত্যেক মাস হয়ে যায়। কারণ ওইখানে সবগুলা জিনিস প্রায় রিজনেবল, বাংলাদেশের তুলনায় রিজনেবল। ওখানে সবগুলা জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে। কোনো জিনিসের দাম যদি হঠাৎ বেড়েও যায়, কমার সম্ভাবনা খুব বেশি থাকে এবং কমে। এই জন্য আমরা মনে করি যে এমন হলে হয়ে যায় আর কি, আমাদের যেমনটা লাগে 10-12 হাজার হলে হয়ে যায়। বাংলাদেশে যেমন একটা উত্তপ্ত একটা পরিস্থিতি থাকে, কখন এই আন্দোলন, কখন কি আন্দোলন, ওখানের পরিস্থিতি কেমন? আসলে ওইখানে ওইরকম কোনো পরিস্থিতি কখনো আপনি ফেস করতে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আজহার সবকিছু থেকে একটু সেফ। কখনো আজহার কোনো আন্দোলন কিংবা ওই মিশরের রাজনৈতিক কোনো প্রভাব ভার্সিটির উপর কখনো পড়েনি, পড়বে না বলেও আশ্বাস করে সবাই। না পড়ার কারণটা কি? না পড়ার কারণ হলো ওইখানে শিক্ষা ব্যবস্থার সাথে রাজনৈতিক পুরোপুরি আলাদা। শিক্ষা ব্যবস্থার সাথে রাজনীতি ব্যবস্থা কোনো মিশ্রিত নেই। বাংলাদেশ থেকে দাওরা হাদিস শেষ করার পর মিশরে যাওয়ার আগ্রহটা আপনার কেন জাগলো? আসলে মিশরে যাওয়ার আগ্রহটা আমার অনেক আগে থেকেই ছিল। আর সেই সুবাদে আমার পরিবারের সবাই জেনারেল শিক্ষিত। ওই সুবাদে আমিও একটু ওই লাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম। যদিও আমি অল টাইম মাদ্রাসাতে থাকতাম, তো ওই সুবাদে আমার প্ল্যানটা ছিল খুব আগে থেকেই। যখন আমি এসএসসি দেই তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমার ওই সার্টিফিকেট দিয়ে বাইরে কোথাও ভালোভাবে পড়াশোনা করব। ওই জন্য আসলে আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম। পরবর্তীতে আমি আলিম দিই, একসাথে আমার দাওরাও শেষ হয়। যে বছর আমি আলিম দিয়েছি, জাস্ট পরীক্ষা দিয়েছিলাম, তো ওই আলিমও শেষ হয় যে বছর, এবছর আমার দাওরাও শেষ হয়। দুইটা একসাথে শেষ হওয়ার পরে আমি ওই সার্টিফিকেট দিয়ে আসলে ওইখানে গিয়ে ভর্তি হই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে আল্লাহ তাআলা কোন দিকে নিয়ে যায় বলা যায় না, তবে আরো পড়াশোনার ইচ্ছা আমার আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি, মিশরের জামিয়াতুল আজহার ইউনিভার্সিটির রানিং ছাত্র, সকলের পরিচিত মুখ মাওলানা খলিলুর রহমান সাহেবের সাথে আমরা আলোচনা করছিলাম। আমরা আমাদের আলোচনার শেষ প্রশ্নে চলে এসেছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সর্বশেষ যেই প্রশ্নটা, সেটা হচ্ছে যে মিশরের সেখানকার আকীদা কেমন, কি আকীদা লালন করে? ওনাদের আকীদা একদম সহিহ আকীদা বলা যায় এবং বিশুদ্ধ আকীদা বলা যায়। ওনারা আকীদার বিষয়ে মিশর সবার কাছে ওনারা গ্রহণযোগ্য। এখানে কোনো ভ্রান্ত আকীদা নেই, ভালো আকীদা। আকীদার বিষয়টা বলতে তো আমরা আকীদাকে চার মাযহাব যেটা বলে থাকি, ওখানকার কোন মাযহাবের লোক বেশি? আসলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, উনি তো মিশরে এসেছেন, মিশরে সময় দিয়েছেন, মিশরে ওনার মাকবারা আমি গিয়েছি, জিয়ারাত করেছি। তো উনি যেহেতু এখানে থেকে সকল মানুষ শাফি মাযহাবের অনুসারী, ওনাকে খুব শ্রদ্ধা করে। পাশাপাশি ইমাম আবু হানিফাকে ইমামে আজম হিসাবে স্বীকৃতি দেয়। এখন আমরা যখন পরীক্ষা দিই, যারা ফিকহে মুকাররিন নিয়ে পড়ে, চারো মাযহাবের প্রশ্ন যাদের কাছে আসে, যে কোনো এক মাযহাব আপনি চুজ করে পরীক্ষা দিবেন, ওইখানে ইমাম আবু হানিফা অর্থাৎ হানাফি মাযহাবের প্রশ্নটাই প্রথমে দেয়। হানাফি মাযহাবকে প্রাধান্য দিয়ে থাকে হ্যাঁ, সবসময়, যদিও সেখানে মিশরে মিশরে শাফি ধরতে গেলে মাযহাবের লোক বেশি। 95% মানুষ শাফি মাযহাবের। হানাফি মাযহাবের বাংলাদেশের যারা আছে বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে হানাফি মাযহাবওয়ালা যারা যায়, তাদের সেখানে ধর্ম রীতিনীতি পালন করতে গেলে কোনো বাধা আসে কিনা? না না না, আলহামদুলিল্লাহ। ওইখানে আমি বললাম না, আমি ইমাম আবু হানিফাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, এবং হানাফি মাযহাবের অনেক বড় বড় ডক্টররা ওইখানে আছেন, ওনারা আমাদের ক্লাস নেন খুব মাযহাবের সুন্দরভাবে। বাহিরে, চার মাযহাবের বাহিরে যদি কেউ ভর্তি হতে চায়, যেমন আহলে হাদিস যারা আছে বা সালাফি যারা আছে, এদের ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে এটা কিনা? আসলে আপনি জানলে খুব অবাক হবেন। আমাদের আজহারের ব্যাপারে অনেকে হয়তো জানে না বা বিভিন্ন কারণে আজহারের ব্যাপারে একটু অন্যরকম দিকে তাকায়। আসলে সবচেয়ে সুন্দর আমার কাছে যে বিষয়টা মনে হয়, ওনাদের আকীদা এবং মাযহাবের বিষয়ে, কোনো মাযহাবের বাহিরে গিয়ে আপনি আজহারে ভর্তি হতে পারবেন না, আজহারে পড়াশোনা করতে পারবেন না। লুগা পড়তে পারবেন কিংবা কুলিয়া যখন পড়তে যাবেন, অবশ্যই আপনার যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে। যে কোনো চার মাযহাব থেকে বের হয়ে আপনি আজহারে পড়াশোনার কোনো সিস্টেম নেই। চলমান যে আহলে হাদিস, এই আহলে হাদিসের ব্যাপারে আজহারের মতামত কি? আহলে হাদিস তো আসলে আজহারকে যদি কোনো এই প্রকাশিত আমি কোনো মন্তব্য আমি আর পাইনি, যদিও থেকে থাকে। আর যদি ওনাদেরকে ভালো মনে করতো, ওনাদেরকে ভর্তি নিত বা এমন একটা সিস্টেম রাখতো, হ্যাঁ তোমরা চার মাযহাব থেকে বের হয়ে শুধু হাদিস নিয়ে বা হাদিস গবেষণা করে যারা চলতে পারো, তোমাদের জন্য আমাদের এমন সুবিধা আছে, এটা শুনতাম। তবে যে কোনো মাযহাবের অনুসারী হয়ে আজহারে পড়তে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এর দ্বারা বোঝা যায় আল আকিলু তাকফিহিল ইশারা, মানে আহলে হাদিস বা লামাযহাবী যারা আছে ওনাদের ব্যাপারে আজহারের মতামত কি, এটা এখান থেকে বোঝা যায় আর কি। আমাদের পথিক টিভির দর্শক যারা আছে, নিয়মিত দর্শক, তাদের ব্যাপারে কিছু বলবেন কিনা? আমি মনে করি সত্য দেখেন, সাংবাদিকতা আসলে এখানে এন্টারটেইনমেন্ট প্লাস নিউজ। মনে করি
সাংবাদিকতা পেশাটা কিন্তু একটা পবিত্র পেশা। আমি মনে করবো যারা প্রদীপ টিভির শো নিয়মিত দেখেন, এই ওনারা সংবাদ প্রকাশ করে, সংবাদ সর্বপ্রথম সংবাদ কাছে এসেছিলেন। তো এটা একটা পবিত্র পেশা, আপনারা ওই পেশা থেকে ইনশাল্লাহ দর্শকদের কাছে প্রকাশ করার চেষ্টা করুন। দর্শকদের আদেশ করবো আপনারা দেখবেন, প্রচার করবেন এবং সত্যটাকে সবার মধ্যে প্রচার করার চেষ্টা করবেন। আর যারা নতুন ওলামায়ে কেরামের মধ্যে এবং যারা সত্য প্রকাশে সবসময় অবিচল থাকে, ওনাদেরকে সাপোর্ট করবেন, ওনাদের পাশে থাকবেন, ওনাদেরকে মেন্টালিটি দিবেন, সর্বোচ্চ সহযোগিতা করা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ সম্মানিত অতিথি মৌলানা রহমান সাহেবের সাথে আমরা বাংলাদেশি যারা মিশরে ইচ্ছা পোষণ করে তাদের যাওয়ার প্রসেসিংটা কি, ভর্তির বিষয়াদি ইত্যাদি আরো বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় ফুটে উঠেছে এটা হচ্ছে মিশরের আকীদার বিষয়টা। মিশরের যদিও মানুষ তারা শাফি মাযহাবের, এরপরও মিশর হানাফি মাযহাবটাকে প্রাধান্য দিয়ে থাকে এবং মিশরে জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে মাযহাবের বাইরে কোনো কিছু নাই। বর্তমানে আহলে হাদিস বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে যে বিষয়টা প্রচলিত আছে, এই হাদিসদের ব্যাপারে মিশরে আলাদা কোনো সুযোগ নাই। এরা মিশরে পড়তে চায় তাহলে চার মাযহাবের যে কোনো এদেরকে সিলেক্ট করতে হবে। এই বিষয়টা আমাদের জন্য বাংলাদেশে যারা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকেই প্রতিটির পক্ষ থেকে জানাই আমাদের প্রত্যেকটা ধারাবাহিক অনুষ্ঠানের প্রত্যেকটা পর্বে আমাদের সাথেই থাকবেন, করবেন, কমেন্ট করবেন। দেখা হবে